দেখো তাইলে আমরা এই যে এখন এই টাইপের অঙ্ক একটা সলভ করি, আর এই যে এইখানে লাস্টেরটা আমরা করি নাই, এটা হলো গণসংখ্যা বহুভুজ, মানে চিত্র অঙ্কন করতে জি ভাই, বলছে। চিত্রটা পারবা না এখন? বুঝছি ভাই। জি ভাই। আচ্ছা তাহলে আমরা দেখো এই যে এই তথ্য থেকে আমরা এখন কাজ করব। এখানে ক নম্বরে তোমার প্রশ্ন আছে কি, দেখো ক নম্বরে প্রশ্ন আছে হলো এই দেখো 13, 19, 17, জি 20, ভাই। 15, 18, 16, 14 সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো, তাই না? জি ভাই। আচ্ছা এরকম তথ্য থাকলে আমরা সেদিন বলছিলাম যে কিভাবে সলভ করতে হবে। দেখো ক নাম্বার, তাহলে আগে তথ্যগুলো এভাবে দেয়া থাকলে আমাদেরকে উঠাই নিতে হবে। সাজা- জি ভাই, সাজানো। দেওয়া আছে দিয়ে উঠাইতে হবে, দেওয়া আছে জাস্ট 13, 12, 19, 19, 17, 13, 20, 19, 15, 18, 16, 14, এই যে সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলোকে এখন তাহলে আগে সাজাইতে হবে। জি ভাই, সাজিয়ে। সাজানো হলো। এই যে দেখো সব থেকে ছোট কোনটা আছে, 13, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এই তো এইভাবে সাজানো আছে সংখ্যাগুলো, ঠিক আছে? জি ভাই। তাইলে এখন সাজানো শেষ, এখন দেখতে হবে সংখ্যা কয়টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সংখ্যা এখানে জোড় সংখ্যক আছে, তাই না? জি ভাই, জোড় সংখ্যা। তাহলে লিখতে হবে এখানে সংখ্যা আছে আট, আছে 8টি, 8টি। যা যেটি একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা। তাহলে এখন মধ্যকের সূত্র লিখতে হবে। জি ভাই। জোড় যেহেতু, তাহলে জোড়ের সূত্র n/2 তম পদ, আমরা n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2, তাই না? জি ভাই। এখানে n এর মান কোনটা, এই যে 8, তাহলে 8, এই ইংরেজিতে লিখতে হবে 8, 8/2 তম পদ। হুম, এখানে 8/2 প্লাস 1 তম পদ ডিভাইড বাই 2। 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4 তম পদ। 4, 4 তো। আর এখানে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, আর 1 যোগ করলে 5 তম পদ, তাই না? জি ভাই। এখন 4 তম পদ দেখো তো, এখানে 4 নাম্বারটা কোনটা, 1, 2, 3, 4, 4 16, নাম্বার 16, 16, 5 নাম্বারে কি 17, 17। 2। এখন 16 আর 17 যদি যোগ করি হবে হলো 33 জি ভাই। ভাগ 2, তাহলে 33কে 2 2 দিয়ে হচ্ছে ভাগ করলে হবে 5। 17.5। এই হলো ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। এভাবে তথ্য থাকলে এভাবে অ্যান্সার করতে হবে, বোঝা গেল? জি ভাই। ওকে, তাহলে আমরা এখন আসো খ নাম্বারে। খ নাম্বারে প্রশ্ন করছে কি দেখো, শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি 5 ধরে সারণী তৈরি করে প্রসারক নির্ণয় করো। হুম, তাহলে শ্রেণীব্যাপ্তি 5 ধরে সারণী তৈরি করতে বলছে, তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে, ওই যে এরকম তথ্য থাকলে পরিচ্ছন্ন না, প্রদত্ত উপাত্তগুলো সর্বোচ্চ মান, পদার্থ পদার্থ সর্বোচ্চ সর্বনিম্ন। সর্বোচ্চ মান এখানে আছে 99, আর সর্বনিম্ন মান আছে তোমার
55, ঠিক আছে, 55। এরপরে কি পরিসর? পরিসর পরিসর 99 মাইনাস 55 যোগ 1। দেখো 99 থেকে 55 বিয়োগ 44 যোগ 1, 44 যোগ 1, তাহলে কত হবে? 45। 45। এখন আমাদেরকে কত ধরতে বলছে শ্রেণীব্যাপ্তি? 5। তাহলে এই ধরি কথাটা লেখা যাবে না, লিখতে হবে শ্রেণীব্যাপ্তি 5, তারপর হলো শ্রেণী সংখ্যা। উপরে লিখতে হবে পরিসর, এই যে পরিসর যেটা বের করছি, আর নিচে হবে শ্রেণীব্যাপ্তি 5। এখন এটাকে ভাগ করলে কত হবে? 5 নং 45। 5 নং 45, তাহলে 9। এই যে সরাসরি 9 হয়ে গেছে, তাইলে তো আর এখানে দশমিক দেওয়ার দরকার নাই, বা লিখে 10 লেখার দরকার নাই, 9 9ই থাকবে, তাই না? মানে 9টা ঘর, 9টা ঘর হবে মোট। আর আমাদের কাজ করার জন্য আরো 2টা বেশি লাগবে, মোট 11টা কোট হবে, তাই না? জি ভাই। তাহলে লিখি 5 শ্রেণী ব্যাপ্তি ধরে সারণী প্রস্তুত করা হলো। এখন তাহলে আমরা সারণীটা করি। জি। আমাদের লাগবে হলো প্রচুরক। প্রচুরকের জন্য কি তথ্য লাগে? শ্রেণীব্যাপ্তি লাগে, গণসংখ্যা লাগে, ঠিক আছে? আর এটা যেহেতু অবিন্যস্ত তথ্য, তাইলে আরেকটা অতিরিক্ত ঘর কাটতে হবে, সেটা হলো ট্যালির। দেখো শ্রেণী এখন থেকে শুরু করবে? এই যে এখানে যে সর্বনিম্ন মান আছে 55, এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে? এই দেখো 55, নিজেদের মধ্যে পার্থক্য যদি 5 বলা হয় তাহলে থাকবে হলো 4, বুঝছো? 59, 60, 64, 65, 69, 70, 74, বুঝছো? জি ভাই। হুম, বুঝা গেছে? জি ভাই। এখন আমাদেরকে খুঁজতে হবে 55 থেকে 59 এর মধ্যে কোন কোন সংখ্যা আছে, কয়টা আছে, এগুলো আমরা এখন খুঁজি। দেখো এই দেখো এখানে প্রথমে কি আছে? 75, তাহলে 75 যেখানে আছে ওইখানে একটা দাগ। 65, 80, এই যে এখানে আছে 65, এখানে আছে 80। 55, এখানে আছে 60, এই যে 55, 55 ঘরে লিখলাম আর এই যে 60। তারপর 80, 50, এই যে এখানে আছে 80, এই যে 50, আচ্ছা 50 ছিল আমি দেখি নাই, তাহলে 50-এরটা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা তুমি আবার এই ভুল করো না। 75, 64, তাহলে 75 আছে কোথায়? এই যে এখানে, তারপরে 64, এই যে এখানে,
70 80, এই যে 70 আছে এইখানে, 80 আছে এইখানে, 75 55, এই যে 75, এই যে 55, 80 70, এই যে 80, এই যে 70, 75 67, এই যে 75, এই যে 67, 80 90, এই যে 80, এই যে 90, 72 93, এই যে 72, এই যে এইখানে আছে 93, 85 69, এই যে এখানে আছে 85, এখানে আছে 69, 74 80, তাহলে এই যে 74, এই যে 80, 78 64, এই যে এখানে আছে 78, এখানে আছে 64, সরি সরি, এখানে আছে 64, 80 85, তাহলে এইখানে আছে 80, এখানে আছে 85, আর এইখানে আছে 99, তাহলে আমাদের নেওয়া শেষ। এখন লিখতে হবে গণসংখ্যা আছে 3, এখানে আছে 3, এখানে আছে 3, এখানে আছে 4, এখানে 5, এখানে 6, এখানে আছে 3 2 1। দেখো এখানে আমি মনে হয় ভুল করছি। হ্যাঁ, পঞ্চাশটা, এটা তো আরেক কোটে হইতো না, তাহলে তো আর এখানে 3 আসতো না, এখানে 2 হইতো না। দেখো 3 হয়ে গেছে 3টা, তাহলে কি প্রচুরক শ্রেণী হবে এই পুরো 3টাই? এটা কি হয়? হ্যাঁ হ্যাঁ, এটা আর কিছুক্ষণ। তাহলে দেখো তিনটা তো আর রাখা যাবে না, তাই না? তাহলে এখানে ধরো, এখানে 2 ধরো, হ্যাঁ, আর এইখানে ধরো হলো তোমার, ধরো আর কি কথা কথা 5। তাহলে দেখো এখানে 2 5 3 4 5 6 3 2 1। ও আমি তো ভুল করছি, এখানে যে 3 আসছিল 3 আসুক, এখানে 3 আসছে 3 আসুক, এখানেও 3 আছে, সমস্যা নেই, ঠিক আছে, আসুক। এখন আমাদের কি প্রচুরক বের করতে বলছে, তাহলে প্রচুরক লিখি। আর প্রচুরক শ্রেণী কিভাবে নির্ণয় করি আমরা? যেইখানে যেই সংখ্যা সর্বাধিক বার থাকবে সেটাই হলো আমাদের প্রচুরক শ্রেণী। এখানে একটা আছে না 6, তাহলে এটাই কি আমাদের প্রচুরক শ্রেণী না? এই যে, তাহলে আমরা লিখি এখানে গণসংখ্যা যেটা সর্বাধিক বার থাকবে সেটা। সর্বাধিক মানে 6 একবারই তো আছে না ভাই? হুম হুম ওটারে বোঝা না ভাই? হুম। গণসংখ্যা 6 সর্বাধিক, গণসংখ্যা 6 সর্বাধিক বার আছে, তাই না? যার অবস্থান
এই যে 6 যেখানে আছে 80 থেকে 84 ছয় কি বেশি হওয়ার কারণে নিছেন নাকি হ্যাঁ গণসংখ্যা ভাই? বেশি হওয়ার কারণে ছয় বেশি আছে দেখে না ভাই? হুম ঠিক আছে মানে ওই যে 6 বলতে যদি 7 থাকতো তাহলে 7 দিতে পারতেন না ভাই? তাহলে 7 নিতে হবে হইছে। বুঝছো হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা তাহলে এখানে দেখো গণসংখ্যা সর্বাধিক বা 6 বার আছে যার অবস্থান এই যে এটা যেখানে অবস্থান করতেছে আর কি জি ভাই। 80 থেকে আমি মনে হয় এই জায়গায় মনে ভুল করছি। হুম 84 শ্রেণীতে এই যে আমরা যে সর্বাধিক বার বের করলাম এটা কি শ্রেণী বের করলাম বলো তো প্রচুরক শ্রেণী ঠিক আছে প্রচুর ছিল। হুম এখন তাহলে প্রচুরকের সূত্র লিখি প্রচুরক L প্লাস F1 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 প্লাস F2 ইন্টু F1/2 এই যে এল এল মানে কি এই যে আমাদের যে প্রচুরক শ্রেণী আছে তার নিম্ন সীমা জি ভাই। 80 F1 F1 মানে কি আমাদের যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য এই যে F1 প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য বিয়ে না ভাই? তাহলে 6 উপরে আছে 5 তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে হবে 1 এটা হ্যাঁ। এটা কি বুঝছো এই যে গণসংখ্যার পার্থক্য জি ভাই, F1 জি ভাই। জি ভাই। এরপর F2 F2 হবে কি এই 6 থেকে 3 কে বিয়োগ করতে হবে তাই না তিন F2 তার পরের তিন শ্রেণীর হবে। গণসংখ্যার পার্থক্য জি ভাই। 3 তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে হবে 3 3 আর বাকি থাকে এইচ এইচ মানে হলো শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি আছে হ্যাঁ। 5 শেষ আমাদের তথ্য নিয়ে জি ভাই। তাহলে আমরা লিখি 80 এখানে F1 মানে হলো 1 F1 1 F2 হলো 3 আর এই এইচ হলো 5 এখন এটা দিয়ে এটাকে ভাগ করি 1 নিচে হলো 3 আর 1 যোগ করলে 4 আসে 0.25 ওইটাকে 5 দিয়ে গুণ 1.25 1.25 তাহলে 81.25 এই যে এইভাবে জি হলো প্রচুরক নির্ণয় করা এখন প্রচুরক নির্ণয় করা বুঝছো জি ভাই বুঝছি। আচ্ছা গ নাম্বারে প্রশ্ন করছে অজীব রেখা অঙ্কন করো দেখো গ নম্বরে প্রশ্ন করছে সারণী থেকে উপাত্তগুলোর অজীব রেখা আঁকো অজীব রেখা আঁকার জন্য আমাদের কি কি লাগবে গণসংখ্যা আর হলো হুম ক্রমযোজিত গণসংখ্যা আর হলো শ্রেণীর উচ্চ সীমা কালকে ওই যে আমি যেটা দিছি ওটা কিন্তু মুখস্থ করতে হবে যে কোন চিত্রের জন্য কি তথ্য লাগে তা না হলে কিন্তু পারবা না হবে মুখস্থ করবো। বুঝতে পারছো জি ভাই। আচ্ছা এখন এটা বোঝা গেছে এখন যদি এখান থেকে তোমাকে ওই যে অজীব রেখা আঁকতে বলে অজীব রেখার জন্য তোমার লাগবে কি শ্রেণী উচ্চ সীমা আর লাগবে হলো ক্রমযোজিত গণসংখ্যা তাহলে তুমি কি করবা বলো তো এই যে সারণী যে তৈরি করছো এখান থেকে শ্রেণীটা নিবা গণসংখ্যা নিবা আর ক্রমযোজিত গণসংখ্যা একটা ছক আঁকবা একে তারপরে চিত্রটা আর্ট করবা শেষ এইটুকুই কাজ বুঝছো জি ভাই। জি ভাই। এখন পারবা একটু গাই খেয়ে তো ওই যে জি ভাই। ওইটুকু কি করে দিব পরের ওই যে ক্রমযোজিত গণসংখ্যার ওইটুকু করে দেবেন হ্যাঁ। আচ্ছা দেখো গ নাম্বারে আমাদের প্রশ্ন করছে হলো সারণী থেকে উপাত্তগুলোর অজীব রেখা আঁকতে বলছে তাই না জি ভাই। তাহলে আমরা দেখো লিখতেছি গ অজীব রেখা আকার
জন্য সারণী তৈরি তৈরি করে। করা হলো। আমরা সারণী একবার তৈরি করছি, ওই সারণী জাস্ট হুবহু এখানে উঠাই দিব। তাহলে এই যে শ্রেণী গণসংখ্যা, এই যে ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণী গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা শ্রেণী আমরা এই যে নির্ণয় করছি না 55 থেকে 59, এই শ্রেণীটা হুবহু এখানে নিয়ে নিব জাস্ট 55 থেকে 59, 60 থেকে 69, 64, 65 থেকে 69, 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84, 85 থেকে 89, 90 থেকে 94, 95 থেকে 99, এই যে উঠে নিলাম। এখন গণসংখ্যা হুবহু যা আছে তাই উঠে নিতে হবে, জাস্ট 3 3 3 4 5 6 3 1। এখন ক্রমযোজিত গণসংখ্যা এই 3, এই 3 এর সাথে এই 3 যোগ 6, 6 এর সাথে 3 যোগ 9, 9 এর সাথে 4 যোগ করলে হবে 13, 13 এর সাথে 5 যোগ করলে হবে 18, 18 এর সাথে 6 যোগ করলে হবে 24, 24 এর সাথে 3 যোগ করলে হবে 27, 27 এর সাথে 3 যোগ করলে 29, 29 এর সাথে 1 যোগ করলে 30। বোঝা গেছে? এই তথ্য এখন নিলে এখন অজীব রেখা আঁকবা, ওই যে দিয়ে তোমার এই যে গ্রাফ পেপার দিয়ে, এই যে এখানে শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা এটা নিবা, 30 আসলে সর্বোচ্চ, তাহলে 10 করে ব্যবধান নিবা, 10 20 30 শেষ। আর এখানে শ্রেণী উচ্চ সীমা এই যেগুলো আছে এগুলো নিবা, এই তো, তারপর বিন্দু স্থাপন করবা। এখন পারবা? বলো। জি ভাই পারুম ভাই, কালকে আপনারে কইতে দাও, আজকে তো গাপ নাই। আচ্ছা, কালকে গ্রাফ পেপার কিনবা, কিনে তারপরে এই কাজ করে দেখাইবা। আমি তোমার কিছু কাজ দিব এখন, এই যে কল শেষে আমি ছবি তুলে দিব, এগুলো কাজ করে দেখাইবা। তারপরে আমি আবার এইরকম ধারাবাহিকভাবে প্রতিদিন প্রশ্ন সলভ করে দেখাইলে আর 1-2 দিন যদি করি তাহলে তো এই অধ্যায় শেষ হয়ে যাবে, তাই না? আর এই যে রেগুলার বাসায় প্র্যাকটিস করতে হবে কিন্তু, না না হলে কিন্তু আমি শেষ করব কিন্তু তোমার কিন্তু শেষ হবে না। আর হাতে প্র্যাকটিস না করলে কিন্তু তুমি পারবা বললে ওটা কিন্তু পারা হবে না, জানো? প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। তারপরে আমি তোমার হোমওয়ার্ক আরেকদিন ভাই এটা মধ্যে কেরিটা শিখে দিই। হ্যাঁ হ্যাঁ, মধ্যে কেরি অ্যানসার উত্তর মানে ধরুন পুরো কে যেটা অ্যানসার দিবেন না ভাই, পুরো কে দেয়া যেতেছে ওই টপিকটা আর কি মানে এই দিয়ে দিয়ে শিখে দিই, শিখে কি মানে ওটা ওটা ওইভাবে করবো আপনি ভাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দিব। আচ্ছা নিয়ম দেয় না হয় বলি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন ভাই। আচ্ছা।